পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না ৯ রুটে ট্রেনের টিকিট। কালোবাজারি ঠেকাতে পর্যায়ক্রমে সব রুটই আসবে এই নিয়মের আওতায়। রাজধানীর পাইকারি বাজারে ২ থেকে ৩ টাকা কমেছে চালের দর। নতুন চাল এলে আরও কমার প্রত্যাশা। রসুন, দেশি পেঁয়াজ ও মসুর ডালের দাম বাড়তি। পুরুষের অর্ধেক মজুরিতে খেটে মরছেন চাতালের নারী শ্রমিকরা। দুর্ঘটনা বা অসুস্থতায় নেই সহায়তা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ পদের বিপরীতে চিকিৎসক মাত্র ২ জন। যন্ত্র ও জনবলের অভাবে ব্যাহত চিকিৎসা। দেশি বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য শ্রীমঙ্গল। অব্যবস্থাপনা ও দালালের দৌরাত্ম্য কমলে আরও খুলবে সম্ভাবনার দুয়ার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শহীদুল্লাহ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, এই 7টি জায়গা ব্যারিকেড ব্যবস্থাপনা থাকবে। সেখানে শুধুমাত্র বৈধ পাসধারী লোকজন ভিতরে প্রবেশ করতে পারবে। যাদের বৈধ পাস থাকবে না ভিতরে প্রবেশ করতে পারবে না। গাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং মোটরসাইকেল ভিতরে প্রবেশ করতে পারবে। এবং আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে যারা প্রত্যেকটা হাউস থেকে আসবেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার 2 জন সাংবাদিক এবং 1 জন ক্যামেরাম্যান, যারা পূর্বেই বিশ্ববিদ্যালয় থেকে তাদের ডিউটি পাস নিতে হবে, এই ডিউটি পাস যাদের থাকবে তারা ভিতরে আসতে পারবেন। এই ব্যারিকেডে আমরা সকলকেই তল্লাশি করা হবে এবং কোনো দাহ্য বস্তু বা নিরাপত্তার জন্য হানিকর এই ধরনের কোনো জিনিস নিয়ে ভিতরে আসতে পারবেন না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেলে যাবেন, সেটি আমাদের ব্যারিকেডের বাইরে থাকবে। ইমার্জেন্সি এবং ঢাকা মেডিকেল, তাদেরকে আমি অনুরোধ করব চানখারপুল এবং বকশীবাজার হয়ে সেখানে যাওয়ার জন্যে, কারণ এই সময় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিভিন্ন জায়গায় পুলিশ থাকবে গুচ্ছ আকারে বিশ্ববিদ্যালয়ের পরামর্শ এবং চাহিদা মোতাবেক, এবং আমরা প্রস্তুত থাকব যখনই বিশ্ববিদ্যালয় আমাদেরকে নির্দেশ দিবেন তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। হলে হলে যেখানে ভোট হবে প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। গেটে থাকবে আর্চে মেটাল ডিটেক্টর, তল্লাশি করা হবে। সেখানে প্রক্টরিয়াল বডি, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং হল কর্তৃপক্ষ এবং আমাদের বিএনসিসি সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এবং আমরা এই সময় আমাদের গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা পুলিশ এবং পোশাক পুলিশ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এর পেরিফেরিতে প্রত্যেকটি এলাকায় আমরা তল্লাশি এবং আমাদের নিশ্চিত করব যাতে কোনোভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা করার কেউ চেষ্টা করলে, শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে, অনিয়ম করার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এবং ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। টিকিট কালোবাজারির লাগাম টানতে এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ মোট 9টি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। 11 মার্চ টিকিট বিক্রির সময় থেকে নিয়ম কার্যকর হবে। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো এই নিয়মের আওতায় আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত কমলদের রিপোর্টে। কাউন্টারে নেই, কিন্তু বাইরে টিকিট টাকা দিলে, এমনকি জুতা যারা করে ব্রাশ করে কালি মুছি এদের সময় টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার 9 দিন আগে এসেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুদ্র যাত্রীর ক্ষোভ প্রকাশ। এ ধরনের ক্ষোভ টিকিট কিনতে আসা শত শত যাত্রীর। চাহিদার তুলনায় টিকিটের স্বল্পতার পাশাপাশি টিকিট কালোবাজারির অভিযোগ তাদের। এই অবস্থায় কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। 11 মার্চ থেকে
চট্টগ্রাম ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, গোধূলি এবং তুর্ণনিশীতের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারের কাছে টিকিট নিয়ে যাতে ভ্রমণ করতে না পারেন তার প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী 11 তারিখে শুরু হবে। অবশ্য 1 মাস আগে পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এনআইডি সিস্টেম চালু করা হয়েছে। এখন থেকে আন্তনগর ট্রেনের প্রথম শ্রেণী এবং শীততাপ নিয়ন্ত্রিত কক্ষগুলোর প্রতিটি যাত্রীর টিকিটে তার যাবতীয় তথ্য উল্লেখ থাকবে। টিকিটে যদি প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা থাকে তখন আর কেউ কালোবাজারি করতে পারবেন। টিকিট ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হতে আমাদের সুবিধা হবে, আমরা টিকিটগুলো এখানে পাবো। ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেসও এই নিয়ম কার্যকর হবে। তবে এ নিয়ে যাত্রীদের ভিন্ন মত রয়েছে। আমরা ছাত্র মানুষ, আমাদের এনআইডিটা এখনো আসে নাই, কারণ আমার পর্যাপ্ত বয়সটা হয় না এনআইডির জন্য। আমরা কিভাবে ট্রাভেল করবো? এনআইডি যদি শো করা না হয় ওটাই মনে হয় বেটার হবে, কারণ আমাদের তো নাই, ওটাতে হ্যাম্পার বেশি, আমরা ছাত্ররা হব। কালোবাজারি প্রতিরোধের পাশাপাশি প্রকৃত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে চলন্ত ট্রেনের টিকিটে উল্লেখিত তথ্য এবং যাত্রীদের পরীক্ষা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ইচ্ছা করলেও সে কালোবাজারি থেকে টিকিট কাটতে পারবে না, আর কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে 3.5 কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন 10টি আন্তনগর সহ মোট 62টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পাইকারি বাজারে আবার 2 থেকে 3 টাকা কমেছে প্রায় সব ধরনের চালের দর। বৈশাখে বাজারে নতুন চাল এলে দাম আরও কমবে বলে জানান পাইকাররা। তবে দর বেড়েছে চায়না রসুন ও দেশি পেঁয়াজের। মসুর ডাল কেজিতে 2 টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে সব ধরনের মশলার দর। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সামনেই চালের ভরপুর মৌসুম, তার উপর পর্যাপ্ত মজুদ, যার প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি চালের বাজারে। খোঁজ নিয়ে দেখা যায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 3 টাকা পর্যন্ত। নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে বলে জানান পাইকাররা। মোটামুটি সব চালে 2-1 টাকা করে কমছে, আর বাজারে আসলে বেচা কিনে খুব কম। বৈশাখ মাসে ফলন আল্লাহ জ্বর তুফান রক্ষা করে আইনা দেয়, তাইলে মনে করেন বাজারে আরও কমার সম্ভাবনা আছে। চালের বাজারে স্বস্তির খবর থাকলে ঊর্ধ্বমুখী পেঁয়াজ ও রসুনের দর। কেজিতে 3 টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 22 টাকা, আর কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে চায়না রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 90 টাকায়। দেশি পেঁয়াজ 16 টাকা 18 টাকা ছিল, এখন ওই বৃষ্টির কারণে মাল উঠাইতে পারতেছে না, এই জন্য ভালোগুলা 20-22 পেঁয়াজ বিক্রি হয়। চায়না রসুন গত সপ্তাহে ছিল মনে করেন 65-70, এই সপ্তাহ চলতেছে এখন এই যে 80 থেকে 90। নিত্যপণ্যের বাজারে মসুর ডালের দর কেজিতে 2 টাকা বাড়লেও কমেছে আটার দর। মশলার বাজারে এলাচের দাম বাড়লেও স্থিতিশীল অন্য মশলার দর। দেশি মসুরের ডালের দাম একটু বাড়ছে, কেজিতে 2 টাকা 3 টাকা বাড়ছে। চিনির দাম একটু বাড়ছে, আর দাম একটু বেশি। এর মশলার ভিতরে শুধু এলাচি প্রতি সপ্তাহে 20-30 টাকা 50 টাকা বাড়ে। আটা কেজিতে 2 টাকা কমছে। রাজধানীর পাইকারি বাজারে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে 440 থেকে 480 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ। নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। বিকল হয়ে পড়ে আছে একমাত্র অ্যাম্বুলেন্স, টেকনিশিয়ানের অভাবে অলস পড়ে আছে এক্স রে মেশিনও। 21 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 2 জন। এই অবস্থায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের, আর শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিনাজপুর শহর থেকে প্রায় 90 কিলোমিটার দক্ষিণে 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্র। সরকারি সহায়তায় স্বল্প খরচে এখানে চিকিৎসা নিতে আসেন সীমান্তবর্তী এলাকার নানা বয়সী মানুষ, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একটা এমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন, সেই অ্যাম্বুলেন্স আমাদের নাই। আমাদের এখানে যে অ্যাম্বুলেন্স আছে সেটা একবারে অকেজ। বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে হলো, আনে আমার মাকে নিয়ে রংপুর নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ডাক্তারের প্রয়োজন অনেক। একটা যদি পেট ব্যথা রুগী আসে তবুও তাকে নিয়ে যেতে হয় জয়পুরহাটে। সরকারি বলছে যে
বিনা এখানে চিকিৎসা হবে বিনা পয়সার, তো কই বিনা পয়সার চিকিৎসা আমরা তো দেখতেছি না। এখানে অ্যাক্সিডেন্টের ইয়াগুলান বেশি থাকে, ওনারা এসে তো অবশ্যই সাথে যেন সেবাটা পায় এইটাই আশা করে, কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে এইটুকু হয়তো কিছুটা ডিলে হয়। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। প্রতিদিন আসলে 2 জন মেডিকেল অফিসারের পক্ষে এতজন রোগীর সেবাদান করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই হাসপাতালে কমপক্ষে 21 জন ডাক্তার থাকার কথা, সেখানে কর্মরত আছে মাত্র 2 জন এবং আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছি। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে প্রতিদিন 3 শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। ভর্তি থেকে চিকিৎসা নেন অর্ধশত রোগী। সময় সংবাদ, হিলি। অস্বাস্থ্যকর পরিবেশে অক্লান্ত পরিশ্রম করেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত নওগাঁর চাতাল কলগুলোর নারী শ্রমিকরা। পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করলেও নারীদের দেয়া হয় নামমাত্র মজুরি। নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করছেন না চাতাল মালিকরা, আর আশ্বাসেই সীমাবদ্ধ জেলা প্রশাসনের কাজ। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। তপ্ত রোদ আর অস্বাস্থ্যকর পরিবেশে নওগাঁর ধানের চাতালে কাজ করেন নারী শ্রমিকরা। স্বামীর একাধিক বিবাহ আর নানা বঞ্চনার শিকার হয়ে জীবিকার প্রয়োজনে কঠোর পরিশ্রমের কাজ বেছে নিতে বাধ্য হন তারা। চাতালে পুরুষের সাথে সমান তালে কাজ করলেও নারীদের অভিযোগ মজুরি দেওয়া হয় অর্ধেক। হাজিরা ভিত্তিতে মজুরি দেওয়া হলেও দুর্ঘটনা বা অসুস্থ হলে নারী শ্রমিকরা মালিক পক্ষের কোনো সহায়তা পায় না। অনেক পরিশ্রম করতে হয় আমাদের, সেই হিসাবে আমরা তো মজুরি পাই না। অসুখ বিসুখ হয়ে পড়ে থাকলে কেউ দেয় না, দেখে না, দেখার মতন কেউ নেই। পুরুষেরা টাকা বেশি পায়, 6 টাকা 7 টাকা করে পায়, আর আমরা হলে 1.5 টাকা করে পাই। সরকারের সহজ শর্তে নেওয়া ঋণের টাকায় গড়ে তোলা এসব ধানের চাতালে কর্মী বান্ধব কোনো পরিবেশ না থাকলেও চাতাল মালিকরা দিচ্ছেন নানা আশ্বাস। আমরা মিলের মালিক হিসাবে যতটুকু সহযোগিতা করা পারি সেটা করি। সরকারি যে সুযোগ সুবিধাগুলো যেমন 10 টাকা কেজি চাল, এই সব যদি সরকার যদি সহযোগিতা করে, আমরা যে সহযোগিতা করতেছি, এটার মাধ্যমে তারা নারী শ্রমিকেরা বিশেষ করে উপকৃত হতো। শ্রম বৈষম্য রোধ সহ এসব নারীদের কাজের সহায়ক পরিবেশের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। মিলগুলোকে নারী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পায়খানা, তাদের জন্য যথাযথ মজুরি, তাদের জন্য নিয়োগপত্র, এগুলোর বিষয়ে আমরা তাদেরকে তাগিদ দিয়েছি। তাদেরকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। আমরা এই দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য কর্মপরিকল্পনার আলোকে কারখানা মালিকদের সাথে নিয়মিত কাজ করব। নওগাঁয় 1200 ধানের চাতালে 30,000 নারী শ্রমিক কাজ করে থাকেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর একই সাথে 15ই আগস্ট শাহাদাত বরণ করেছেন। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত আমার মা বোনদের প্রতি। স্বাধীনতার পরই এই নির্যাতিত মা বোনদেরকে পুনর্বাসনের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করে এই নির্যাতিত নারীর চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, এবং সেখানে আমার মা একজন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আমরা আজকে নারী সমাজ লেখাপড়া শিখছি, জীবনের বিভিন্ন জায়গায় আমাদের স্থান করে নিচ্ছি, কিন্তু যিনি আমাদের এই পথ দেখিয়ে গেছেন বেগম রোকেয়া, আমি তার কথা স্মরণ করছি যে তিনি যদি সেই অন্ধকার যুগ থেকে আমাদেরকে আলোর পথে না নিয়ে আসতেন, তাহলে কোথায় নারী সমাজ হারিয়ে যেত এই বাংলার। সবসময় আমি জানি যে আমাদের নারী সমাজ বৈষম্যের শিকার হয়েছে। একটা সময় বলা হতো যে নারীরা আবার কি করবে, ঘরে বসে ভাত রান্না করবে আর সন্তান জন্ম দেবে, এই তো তাদের কাজ, এর বেশি আর কী করবে। এবং মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে কেউ কেউ এই নারীদেরকে ঘরে বন্দি করে রাখার কথা বলে, শিক্ষা গ্রহণ করার বিরোধিতা করে। তাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যে ধর্মটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবর্তন করে যান, কিন্তু তার জীবন শুরু হয়েছিল একজন নারী যিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন,
তার অধীনে চাকুরি করেই তিনি জীবন শুরু করেছিলেন এবং তার সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পান এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন, তখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিবি খাদিজা। কাজে ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি একজন নারী ছিলেন। তা আমাদের অনেক সময় আমাদের ধর্মীয় অনেক নেতারা নারীদের শিক্ষা বা নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তারা, আমি এটুকু বিশ্বাস করি যে তারা অন্তত এটুকু স্মরণ করবেন যে বিবি খাদিজাই তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার অধীনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চাকরি করতেন এবং পরবর্তীতে তিনি তাকে বিবাহ করার ফলে তিনি কিন্তু সুযোগ পান এবং তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন তখন বিবি খাদিজাই প্রথম নারী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর সে সময় কিন্তু কোনো পুরুষ সাহস করে এগিয়ে আসে নাই, এটাও একটু আমি বলে রাখতে চাই। যাও, আমি এটুকু বলবো যে আমাদের দেশে যেটা আমরা দেখেছি সবসময় নারীর প্রতি বৈষম্য। পাকিস্তান আমলে যে আইন ছিল সেখানে যেমন জুডিশিয়াল সার্ভিসে কোনো নারী প্রার্থী হতে পারবে না, এরকম একটা আইন ছিল। স্বাধীনতার পর জাতিপিতা সে আইন বাতিল করে দিয়ে সেখানে নারীদের সুযোগ করে দেন এবং প্রথম যিনি পরীক্ষায় পাশ করে সেই জুডিশিয়াল সার্ভিসে চাকরি পেয়েছিলেন নাজমুন আরা। কি সৌভাগ্য আমার যে আমি যখন 96 সালে সরকারে আসি তখন দেখি আমাদের উচ্চ আদালতে একজনও নারী জজ নাই। তিনি একজন ডিস্ট্রিক্ট জজ ছিলেন, তাকেই প্রথম আমরা নিয়ে আসি। আমি মহামান্য রাষ্ট্রপতিকে তখন বলে ওনার নামটা তখন জজ হিসেবে প্রথম আমরা এই হাইকোর্টে তাকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করি। এরপরে জুডিশিয়ারিতে এখন আমাদের অনেক নারীর সুযোগ হয়েছে, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত, কিন্তু এক সময় এই জায়গাটা নিষিদ্ধই ছিল। অর্থাৎ জাতির পিতা যদি আমাদের স্বাধীনতা না দিয়ে যেতেন তাহলে এই সুযোগ আমরা জীবনেও মেয়েরা জুডিশিয়াল সার্ভিসে পেত না। ঠিক সেইভাবে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, কোথাও কিন্তু নারীদের স্থান ছিল না। সব জায়গায় এখন আমাদের নারীদের স্থান আছে এবং প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে। এবং প্রথম মেজর জেনারেল এই আমাদের সময় আমরা প্রথম করতে পারলাম একজন নারীকে, যদিও সেটা হচ্ছে মেডিকেল সার্ভিসে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সব জায়গায় আমাদের মেয়েরা আরও জায়গা করে নিতে পারবে। এখন তো আমাদের মেয়েরা মানে বিমানে তো পাইলট আছেই, এখন আমাদের এয়ারফোর্সেও মহিলা পাইলট আছে। কাজে এতে ফাইটার চালাবেও ভবিষ্যতে তারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। এবং আমাদের নৌবাহিনীতে সেখানেও আজকে আমার মেয়েরা সব থেকে ভালো কাজ করে। কাজে আমাদের সেনাবাহিনী একসময় মহিলাদের কোনো জায়গাই ছিল না, কোনো জায়গা ছিল না। আমি 96 সালে সরকার এসেই সব চালু করে দেই এবং বর্ডার গার্ডও আমরা করে দিয়েছি। এভাবে শুধু তাই না, আমাদের কোনো মহিলা সচিব ছিল না এবং মেয়েদের প্রমোশনও দেওয়া হতো না। প্রথম সচিব আমি আমার প্রধানমন্ত্রী অফিসে যিনি ছিলেন তাকে আমি প্রথম মহিলা সচিব করি, আর রাষ্ট্রপতির 10% কোটায় আরও কয়েকজন মহিলাকে আমি বেছে নিয়ে এসে সমাজ থেকে সচিবের পদমর্যাদা দিই। এভাবেই কিন্তু যাত্রা শুরু। আজকে আমাদের সেখানে প্রথম মহিলা সচিব, যে এমনকি জেলা ডিসির পদ, এসপির পদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একেবারে জোর করে আলাদাভাবে আমাদের পদায়ন করতে হয়। যখন এসপির পদ দিতে যাই তখন বাধা ছিল, মেয়েরা আবার কীভাবে এসপি হবে। দেখা গেল যাকে আমি এসপি করলাম, মুন্সিগঞ্জে প্রথম মহিলা এসপি, দায়িত্ব পেয়েই প্রথম ডাকাত ধরে ফেললো নিজের হাতে। বাস আমি মনে করো আমিও জয়ী হলাম সাথে সাথে, যে এরকম একটা শক্তি দেখাতে পারলো আমাদের। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে, এখন চিকিৎসা, প্রকৌশলী, ব্যবসা, বাণিজ্য, সর্বক্ষেত্রে মেয়েদের অবস্থানটা রয়েছে।
স্বাধীনতার পর জাতির আমাদেরকে শক্তি দিয়ে গেছেন। যেমন সংসদে তিনি যে প্রথম সংবিধান দিলেন ৭২ সংবিধান, সেই সংবিধানে তিনি মেয়েদের জন্য সংরক্ষিত আসন দিয়ে গেলেন, যে মেয়েরাই সংরক্ষিত আসনের মধ্যে দিয়ে প্রথমে আসবে। আর তাছাড়া সরাসরি নির্বাচন করবার তো সুযোগ আছেই। কাজী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এবং মেয়েদের শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছিলেন, যাতে মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে। আর সেই শিক্ষার সুযোগটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তিনি সবসময় একটা কথা বলতেন যে একজন মেয়ে যদি আর্থিকভাবে অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতাটা অর্জন করতে পারে, তাহলে তার পরিবারে, সমাজে তার একটা স্থান হয়, এবং যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা। তিনি মানে নিজের ভাষায় বলতেন যে একটা মেয়ে যদি 10টা টাকা কামাই করে আঁচলে বেঁধে ঘরে আসে, তো তখন সবাই তাকে একটু সংসারে খাতির করবে, তাকে একটু গুরুত্ব দেবে, তার মতামতের একটা দায়িত্ব থাকবে। কাজে অর্থনৈতিক স্বাধীনতাটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো যেমন মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য প্রাথমিক শিক্ষায় 60% মানে মেয়েদের চাকরি দিতে হবে, অর্থাৎ মেয়েরা যেন শুরু থেকেই কাজ করার সুযোগ পায়, তাহলে বাবা মাও পড়াতে মানে দ্বিধা করবে না। সেভাবে আমরা ব্যবস্থা নেই। আজকে আমাদের মেয়েরা শুধু দেশে না, শান্তিরক্ষা মিশনেও আমাদের মেয়েরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। সেখানে আমাদের আর্মি এবং এয়ারফোর্স এবং আমাদের পুলিশের মেয়েরা যথেষ্ট দক্ষতা এবং পারদর্শিতা তারা দেখাচ্ছেন। আমরা এখন এটা বলবো যে হ্যাঁ, মেয়েদের এখন সকল জায়গায় আমাদের একটা অবস্থান আমরা করে নিয়েছি। মাতৃত্বকালীন ছুটি মাত্র 3 মাস ছিল, তাও বোধহয় 1 মাসের বেতন পেত, আর বেতনই পেত না। আমি প্রথমবার যখন সরকারে আসি সেটা 4 মাস করি, আর দ্বিতীয়বার এসে সেটা 6 মাস করে দিয়েছি, যাতে শিশুটা ভালোভাবে মানে তারা পরিচর্যা পায় এবং সেটা বেতন সহ সেভাবে আমরা করে দিয়েছি। অবশ্য ছেলেরাও যদি চায় আমরা দিতে পারি ছুটি। খেলাধুলায় আমাদের মেয়েরা পিছিয়ে নেই, সেখানেও কিন্তু আমাদের একটা মানে করুণ অবস্থা। আমরা প্রথমে স্পোর্টস শুরু করলাম মেয়েদের দিয়ে। সেই সময় আমার স্পোর্টস মিনিস্টার ছিলেন ওবায়দুল কাদের। আমরা প্রমিলা ফুটবল শুরু করেছিলাম বিভিন্ন জেলায় জেলায়। সবথেকে দুর্ভাগ্যের যে রাজশাহীতে যখন আমরা প্রমিলা ফুটবলের টুর্নামেন্ট দিলাম, সেটা কিন্তু করতে পারিনি, সেখানে বাধা এসেছিল প্রবলভাবে। আমি ওকে বললাম ঠিক আছে, এখন বাদ দাও, আমরা ভবিষ্যৎ অন্য ব্যবস্থা করব। দ্বিতীয়বার যখন আসলাম ক্ষমতায়, তখন আমরা প্রাইমারি স্কুল থেকে এই খেলাধুলা প্রতিযোগিতা শুরু করে দিলাম। বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট মেয়েদের স্কুলে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট ছেলেদের। এই যে প্রাথমিক থেকে আমরা শুরু করলাম, এখন আমাদের মেয়েদের ফুটবল, এখন ফুটবল প্লেয়াররা আন্তর্জাতিক সম্মাননা বাংলাদেশের জন্য নিয়ে আসছে, যেখানে ছেলেরাও পায়নি তারা পায়। 2018 সালে হংকংয়ে অনুষ্ঠিত জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবং আমাদের জাতীয় নারী ক্রিকেট দল তারা জায়গা করে নিয়েছে 2020 সালে অনুষ্ঠিত টি20 বিশ্বকাপ ক্রিকেটে। দেখা যাচ্ছে ছেলেরা যা না পারে, মেয়েরা তার থেকে ভালোই পারে। আগামী সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে যে ফিফা অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপে খেলার বাছাই পর্বে আমাদের মেয়েদের দল খেলার যোগ্যতা অর্জন করেছে। আমাদের মেয়েরা কিন্তু এভারেস্ট বিজয় করেছে, আমরা কিন্তু এভারেস্টও বিজয় করে ফেলেছি। কাজে এদিক থেকে আমি মনে করি যে সকল ক্ষেত্রেই আমাদের একটা সুযোগ রয়েছে। এবং আমরা যে স্থানীয় সরকার আইনটা করেছিলাম, আমরা যখন বিরোধী দলের তখনই থেকেই স্থানীয় আইন করার জন্য আমরা একটা কমিশন গঠন করে দিচ্ছিলাম। তারপরে সরকারে আসার পর স্থানীয় আইন করি, সেখানে স্থানীয় সরকার আইনে সেখানে কিন্তু আমরা মানে 1/3 মেয়েদের জন্য রিজার্ভ সিট রেখে দিয়েছি। এবং একজন চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যান প্রতিটি জায়গায়, ইউনিয়ন উপজেলা সব জায়গায় অন্তত একজন ভাইস চেয়ারপারসন হবে মহিলা, সেটা আমরা সুনির্দিষ্ট করে এবং কিছু কমিটি
তাদের উপরে দায়িত্ব, যাতে প্ল্যান প্রোগ্রাম তারা করতে পারে সেটাও আমরা করে দিয়েছি। যদিও ক্ষমতা দিয়েছি, তবে সব জায়গায় ক্ষমতাটা তারা প্রয়োগ করতে অনেকে পারেন না। সেটা আমি বলবো যে যারা দায়িত্বে আছেন তাদের নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের নারী সমাজও পিছিয়ে ছিল না, সেটাও আমরা সবসময় স্মরণ করি। কাজে আমরা নারীদের উন্নয়নে বিভিন্ন কাজ করেছি। যখন 96 সালে সরকার আসি তখনই প্রথম আমরা নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করি এবং সেটা গ্রহণ করি। এটা বোধহয় 97 সালে বা 98 সালে আমরা নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করেছিলাম। আমাদের দুর্ভাগ্য 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসলো, এই উন্নয়ন নীতিমালার অনেক কিছু তারা বাতিল করে দিল এবং এই উন্নয়ন নীতিমালা একরকম বলতে গেলে এটাকে ফেলেই রেখেছিল। যা হোক, আমরা পরবর্তীতে যখন আবার দ্বিতীয়বার সরকারে আসলাম, সরকারে এসে আমরা এই উন্নয়ন নীতিমালা আবার নতুনভাবে ওটাকে আরও যেসব জিনিসগুলি বিএনপি বাদ দিয়েছিল, বিএনপি জামাত জোট সরকার ছিল তারা বাদ দিয়েছিল, সেগুলি আবার পুনর্গঠন করে আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা জাতীয় উন্নয়ন নীতি 2011 এবং জাতীয় কর্মপরিকল্পনা 2013 আমরা প্রণয়ন করে বাস্তবায়ন করছি। 2018-19 অর্থবছরে নারী উন্নয়নে 1,37,742 কোটি টাকার জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি আগে বলেছি 6 মাস করেছি। সবথেকে বড় কথা সন্তানের পরিচয়। মা 10টা মাস কষ্ট করবে, রাত জাগবে, আর সন্তানের পরিচয় হলে শুধু একা বাপের নাম থাকবে সেটা তো হয় না, তাই আমরা মায়ের নামও এর সঙ্গে সংযুক্ত করেছি। তাছাড়া আমাদের ইসলাম ধর্মে বলে যে মায়ের পায়ের তলে বেহেশত, তো মায়ের পায়ের তলেই যদি আমার সন্তানের বেহেশত হয়, তাহলে যদি মার পরিচয়ই যদি না জানে তাহলে আমরা বেহেশত পাবো কীভাবে, সেটাও তো একটা কথা। আমরা ইতিমধ্যে কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করছি। কাজে আমরা আমাদের মেয়েরা যাতে চাকরি করে তাদের থাকার সুবিধার জন্য আমরা ইতিমধ্যে 8টি কর্মজীবী মহিলা হোস্টেল করা হয়েছে, যেখানে প্রায় 19,929 জন কর্মজীবী নারীর আবাসন সুবিধা। গার্মেন্টস শ্রমিকদের জন্য আমরা হোস্টেল নির্মাণ করে দিয়েছি, আর মেয়েদের জন্য আরও কর্মজীবী হোস্টেল আমরা নির্মাণ করব, প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা করব, সেই পরিকল্পনা আমাদের আছে। পাশাপাশি কর্মজীবী নারীদের আমরা 94টি ডে কেয়ার সেন্টারের মাধ্যমে 36,183 জন শিশুকে দিবাযত্ন কেন্দ্রে সেবা দেওয়া হচ্ছে। আর 2009-18 জুন পর্যন্ত 8টি বিভাগ, 64টি জেলা, 426টি উপজেলায় 2,17,440 জন সুবিধাবঞ্চিত দুস্থ নারীকে বিভিন্ন ট্রেডে। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজধানীর শিশু একাডেমিতে চলছে নারী উদ্যোক্তা মেলা, সেখানে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সবুজ, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যে নারীরাও খুব ভালোভাবে সামিল করছে এবং তারা যে অংশগ্রহণ করছে অর্থনৈতিক অগ্রযাত্রায়, তারা যে অর্থনীতির চাকা এগিয়ে নিচ্ছে, সেটি কিন্তু এই মেলায় না আসলে কিন্তু বোঝা যেত না। রাজধানীর শিশু একাডেমিতে মেলাটি চলছে, গতকালকে মেলাটি উদ্বোধন করা হয়েছে। সব নারী উদ্যোক্তাদের নিয়ে এই মেলাটি আয়োজন করা হয়েছে এবং মেলাটির একটি বিশেষত্ব হলো যে, আপনাকে যদি একটু দেখাই, এখানে সব ব্যাংক, প্রায় 54টি প্রতিষ্ঠান, ব্যাংকিং প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং, তারা মূলত এখানে অংশগ্রহণ করছে। এবং ব্যাংকিং আসলে ব্যাংক অংশগ্রহণ করছে না, মূলত ব্যাংক থেকে যারা লোন নিয়েছে, যেসব নারী উদ্যোক্তা যারা সফল হয়েছেন, তারাই আসলে মূলত ব্যাংকের মাধ্যমে তারা এখানে আসলে অংশগ্রহণ করছে। এবং তারা মূলত ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন এবং স্বল্প সুদে এবং এসএমই লোন নিয়েছেন, তারা মূলত এখানে অংশগ্রহণ করছে। বিভিন্ন ধরনের পণ্য আপনি দেখতে পাচ্ছেন, ঘরের টুকিটাকি জিনিস থেকে শুরু করে আপনার গৃহস্থালী পণ্য এবং বিভিন্ন ধরনের তৈরি পোশাক, হাতের কাজের পোশাক। নারীরা যেহেতু আসলে প্রায় 90% দেশীয় কাঁচামালের উপাদান দিয়ে কিন্তু এখানে পণ্যগুলো তৈরি করা হয়েছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি কিন্তু নির্দেশনা আছে যে প্রত্যেকটি ব্যাংক 10% ঋণ দিতে
হবে নারীদেরকে এসএমই লোন দিতে হবে। এটি কিন্তু প্রত্যেকটি ব্যাংকের জন্য একটি দিক নির্দেশনা আছে, যদিও বেশ কিছু ব্যাংক সেটি মানছেন না বলে অনেক নারী উদ্যোক্তারাই কিন্তু বলছেন। এবং ব্যাংক আপনার নারী উদ্যোক্তাদের পেছনে এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় বাধা সেটি হচ্ছে ব্যাংক ঋণ। এই মেলাতে এসে কিন্তু নারী উদ্যোক্তা যারা আসলে বিভিন্ন ধরনের উদ্যোক্তার সাথে যুক্ত হতে চান, তারা মূলত আসলে এখানে এসে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের একটি স্টল এখানে আছে। বাংলাদেশ ব্যাংক কিভাবে নারীদেরকে সহায়তা করতে পারে এবং নারী উদ্যোক্তাদেরকে কিভাবে এগিয়ে নিতে এবং লোন নিতে, বিভিন্ন ধরনের কাগজপত্র আসলে কিভাবে জমা দিতে হয়, সবকিছু কিন্তু এই মেলাতে এসে নারী উদ্যোক্তারা দেখতে পাবেন। এবং বিভিন্ন ধরনের পণ্যের পাশাপাশি আসলে ব্যাংকিং যে সেবা সেটিও কিন্তু তারা এখানে পাচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে চমৎকার একটি মেলা নারীদের জন্য এবং নারী বান্ধব একটি চমৎকার এই মেলাটি চলবে আগামীকাল পর্যন্ত 3 দিন ব্যাপী। গতকালকে এটি শুরু হয়েছে এবং সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই মেলাটি থাকবে এবং সব ধরনের পণ্য এখানে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো সবুজ, এই ছিল আমার কাছে নারী উদ্যোক্তা মেলা থেকে সবশেষ। রাজধানীর শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে নারী উদ্যোক্তা মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো তৈরি পোশাক শিল্প সহ বেসরকারি সব খাতে কর্মরত শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। এছাড়া কর্মক্ষেত্রে মানসম্মত শিশু পরিচর্যা কেন্দ্রেরও দাবি জানান তারা। সমাবেশে অংশ নেওয়া শ্রমিকদের দাবি, মাতৃত্বকালীন সময়ে শ্রমিকদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা না করে কাজের চাপ আরও বাড়ানো হয়। যৌন নিপীড়ন মুক্ত নিরাপদ কর্মক্ষেত্রেরও দাবি জানান তারা। নারী শ্রমিকরা সবচেয়ে বেশি কাটে, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অথচ নারী শ্রমিকদের শ্রম প্রসূতি কল্যাণ যে ছুটি সেইটা মাত্র পায় 4 মাস, আর সরকারি কর্মকর্তারা পায় 6 মাস। এই যে বৈষম্য, সেই বৈষম্য আজকে আমাদেরকে দূর করতে হবে। নারী শ্রমিকের যে ভেদাভেদ কিংবা যেভাবে নারী শ্রমিকদের নিগৃহীত, নির্যাতিত এবং শেখা হচ্ছে, সেটা অবসান করে ক্ষমতা ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, এইটা আমরা চাই। দেখছেন এ সময়ের বাণিজ্য। উন্নয়নের যে কোনো লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সামনে বড় বাধা অতিরিক্ত আমদানি নির্ভরতা, এমন মত বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের। গতকাল বিকেলে রাজধানীর শিশু একাডেমিতে ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। গভর্নর মনে করেন এ সমস্যার একমাত্র সমাধান রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলা। আর এক্ষেত্রে শুধু বড় প্রতিষ্ঠান নয়, বরং রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকগুলোর পৃষ্ঠপোষকতায় ক্ষুদ্র, মাঝারি ও ছোট উদ্যোক্তারাও বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে 24 জন নারী উদ্যোক্তাকে প্রায় 10 কোটি টাকা ঋণ প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। এখন তো আমরা খুব হেভিলি আমরা এখন আমদানিমুখী একটি অর্থনীতি, এটি আমাদেরকে রিভার্স করতে হবে। ম্যানুফ্যাকচারিং ডমিনেটেড হলেই আমরা আমাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হবে। সেটি শুধুমাত্র বড় কোনো প্রজেক্টের মাধ্যমে নয়, সেটি কিন্তু আমাদের সিএমএসএমইর মাধ্যমে, কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের মাধ্যমে। সেই ক্ষেত্রেই আমাদের ব্যাংকাররা সবাই অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছেন। সরকারি বন্ধের দিনেও পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। স্বাভাবিক গতিতেই চলছে পণ্য ওঠানামা ও ডেলিভারি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সবুজ। সবুজ, আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরকে বলা হয় 24 ঘন্টা 365 দিন, অর্থাৎ পুরো দিনই চট্টগ্রাম বন্দর সচল থাকে এবং সেটা বছর 365 দিনে। যেমন গতকালকে শুক্রবার ছিল, আজকে শনিবার, সরকারের বন্ধ দিন, কিন্তু বন্ধ নেই। বন্দরের যে পণ্য উঠানামা কিংবা কন্টেনার ডেলিভারি দুটোই চলছে স্বাভাবিক গতিতে। আর বিশেষ করে জানেন যে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া দুটো অনুকূল রয়েছে, তাই দেশের সমুদ্র বন্দরে এবং চট্টগ্রাম বন্দরে কিন্তু কাজ যে স্বাভাবিক যে কাজগুলিতে পুরো দমে চলছে। যেমন কন্টেনার উঠানামা, জাহাজ থেকে কিন্তু আমরা দেখছি সকাল থেকে কন্টেনার উঠানামা করছে, যেসব কন্টেনার তারা নামাচ্ছে, আবার খালি কন্টেনার বা বিভিন্ন পণ্যবাহী কন্টেনার জাহাজে তুলে দিচ্ছে। অপরদিকে যে ডেলিভারি প্রক্রিয়া সেটিও স্বাভাবিক রয়েছে। এবার আমি একটু আসি বন্দরের দিকে। আজকের কি অবস্থান চট্টগ্রাম বন্দরে? চট্টগ্রাম বন্দরে আজকে দেশি বিদেশি 95
95টি জাহাজ অবস্থান করছে। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি বহির্নোঙরে জাহাজ রয়েছে 76টি। যে বহির্নোঙরে অবস্থানরত 76টি জাহাজ থেকে 62টি জাহাজ থেকে পণ্য খালাস পুরোদমে চলছে এবং 14টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। আর যে বন্দরের যে প্রধান যে 17টি জেটি রয়েছে সেই 17টি জেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোট 11টি জাহাজ অবস্থান করছে সেখানের মধ্যে, এবং 11টি জাহাজ থেকে তারা পণ্য খালাস চলছে। এবারে আমি একটু আসি কন্টেনারের দিকে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু এখন 49,000 টিউ ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে এখন পর্যন্ত কন্টেনার রয়েছে মাত্র 30,000। তাই কিন্তু কন্টেনার জটের কোনো আশঙ্কা নেই। আপনি জানেন যে যেহেতু এখন চট্টগ্রাম বন্দরে জাহাজকে দীর্ঘক্ষণ থাকতে হচ্ছে, কারণ কোনো জট নেই, আবার কন্টেনার জট নেই, সেখানে কিন্তু যে বন্দরে যে আসা যাওয়ার গতিটি সেই গতিটি অনেকটা স্বাভাবিক রয়েছে বা তার চেয়েও অন্যান্য সময়ের তুলনায় অনেকটা ভালো রয়েছে। কারণ আপনারা জানেন যে এক সময় দেখা যেত চট্টগ্রাম বন্দরে একটি জাহাজকে 7-8 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন সে কাউন্টিং টাইমটি 72 ঘন্টারও কম সময় নেমে আসছে, অনেক সময় 48 ঘন্টার মধ্যে জাহাজ চলে গেছে এমন নজিরও আছে। তো জানেন যদি শুক্র শনি 2 দিন সরকারের বন্ধ, তার মাঝে কিন্তু পণ্য উঠানামা চলছে, তবে কিছুটা একটু ধীরগতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টা প্রায় 6,500 কন্টেনার উঠানামা করেছে। আর ডেলিভারির দিকে যদি আমি আসি, ডেলিভারির সংখ্যা হচ্ছে অন্তত প্রায় 2,000-এর বেশি কন্টেনার এখান থেকে ডেলিভারি হয়েছে। অর্থাৎ যেহেতু জানেন যে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট তেমন কোনো যানজট নেই, সেখানে কন্টেনার বাহী জাহাজগুলো ট্রলি বা যে লরিগুলো রয়েছে সেই লরিগুলো কিন্তু অবাধে যাতায়াত করতে পারছে। এখানে কিন্তু সেখানে ডেলিভারি প্রক্রিয়াটাও চলছে। যেহেতু শুক্র শনি একটু বন্ধের দিন থাকে, হয়তো ডেলিভারি প্রক্রিয়াটা ধীরগতি হয়। অন্যান্য সময় কিন্তু সেই ডেলিভারি প্রক্রিয়াটা 4,000 পর্যন্ত ছাড়িয়ে যায়, আর কন্টেনার যে উঠানামার গতিটা থাকে সেটা কিন্তু স্বাভাবিক গতিতে 8,000 পর্যন্ত ছাড়িয়ে যায়। আমরা দেখেছি 10,000 পর্যন্ত একদিনে ছাড়িয়ে গেছে এমন নজিরও রয়েছে চট্টগ্রাম বন্দর। তো বলা চলে যে এখন যে রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া দুটি অনুকূল রয়েছে, যে কারণে যে জাহাজও আসছে স্বাভাবিক গতিতে, এবং দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু 95টি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। এর মাঝে কিন্তু যেমন প্রধান জেটিতে জাহাজ রয়েছে, ঠিক তেমনি বহির্নোঙরে জাহাজ রয়েছে। ডেলিভারি প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে, উঠানামও চলছে স্বাভাবিক গতিতে। তো সবুজ বলা চলে এই শুক্র শনি বন্দর দিনে তেমন কোনো প্রতিক্রিয়া পড়ে না এই বন্দরের কার্যক্রমে, এই সপ্তাহ তা পড়েনি, এবং আবহাওয়া অনুকূলে থাকায় বহির্নোঙরে স্বাভাবিক রয়েছে, আবার রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় সড়ক পথ চলছে ডেলিভারি প্রক্রিয়া। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদে জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না 9 রুটে ট্রেনের টিকিট, কালোবাজারি ঠেকাতে পর্যায়ক্রমে সব রুটই আসবে এ নিয়মের আওতায়। এবং রাজধানীর পাইকারি বাজারে 2 থেকে 3 টাকা কমেছে চালের দর, নতুন চাল এলে আরো কমার প্রত্যাশা। রসুন, দেশি পেঁয়াজ ও মসুর ডালের দাম বাড়তি। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।